ইশরাত মিউট করে রাখো। আর সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গুগল মিটের এই অনলাইন ক্লাসে। আর শুরুতেই আজকে আমরা যে বিষয় নিয়ে পড়বো তা হচ্ছে তোমাদের বাংলা। তোমাদের বাংলা বইয়ের 35 পৃষ্ঠা তোমরা খোলো। বাংলা বইয়ের 35 পৃষ্ঠা দেখো, এখানে কি আছে? বের করেছো, ধন্যবাদ। আমরা এর আগের পাঠে শিখেছিলাম যে মহিয়সী রোকেয়া এই গল্পের একদম শেষ অংশটুকু আমরা পড়েছিলাম। সেখানে সবশেষের লাইনটিতে দেখো লেখা ছিল যে 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া, আর 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আর নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। নারীদের বেগম রোকেয়ার সময় নারীদের যে অধিকার ছিল না, বেগম রোকেয়াকে লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে, পড়ার অধিকার ছিল না, এমনকি কারোর সাথে দেখা করার অধিকার ছিল না। এই বেগম রোকেয়া নারীদের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লেখালেখি করেছেন। অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর এরকমের গ্রন্থ লিখেছেন। এসব বিষয় আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম, মনে আছে আশা করি তোমাদের। আজকের পাঠে দেখো, আজকের পাঠ হবে আমাদের এই গল্পের অনুশীলনী অংশ। এই গল্পের অনুশীলনী অংশ থেকে আমরা আজকে পড়বো। তো দেখো, অনুশীলনী অংশের শুরুতেই রয়েছে কি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। আমরা এই শব্দগুলোর অর্থ দেখব এবং এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করে তা শিখব। এখানে একটি বাক্য গঠন করে দেখানো আছে, তোমরা ইচ্ছে করলে এই বাক্যটিও রাখতে পারো বা অন্য নতুন নতুন বাক্য তৈরি করতে পারো। দেখো, শুরুতেই যে শব্দটি রয়েছে তোমাদের জমিদার। দেখো, সবার আগে আছে জমিদার। তা প্রথমে আমরা জমিদার শব্দের অর্থটা পূর্বের ক্লাসে শিখেছি, তারপরও আবার একটু জেনে নিই। জমিদার শব্দের অর্থ হচ্ছে ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। তাহলে জমিদার অর্থ কি? ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। আর জমিদার দিয়ে যখন আমরা বাক্য গঠন করব, দেখো বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে। বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? তনয়া বলো তো, দেখা যাচ্ছে? লেখাগুলো কি পড়া যাচ্ছে? লেখাগুলো পড়া যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। তাহলে নোট করে রাখো। তাহলে জমিদার, জমিদার হচ্ছে ধনী ব্যক্তি যিনি বহু জমির মালিক। আবার জমিদার দিয়ে বাক্য গঠন, এখানে একটা বাক্য দেখানো আছে যে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে। তোমরা ইচ্ছে করলে এছাড়াও ভিন্ন ভিন্ন বাক্য নিজেদের মতো করে তৈরি করতে পারো। আচ্ছা, পরের শব্দটি দেখো, বন্দি। বন্দি শব্দের অর্থ হচ্ছে আটক। পুলিশ চোরটিকে বন্দি করেছে। আচ্ছা সাজিদ বলো তো, বন্দি শব্দের অর্থ কি? আটক। পুলিশ চোরটিকে বন্দি করেছে, এটা একটা বাক্য। আচ্ছা, তুমি একটা নতুন বাক্য গঠন করতে পারো বন্দি দিয়ে? বলো তো সাজিদ, একটা নতুন বাক্য। হ্যাঁ, রাজা চোরটিকে বন্দি করলো। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে আমরা এই যে করোনায় ঘরে বন্দি হয়ে আছি না, করোনার কারণে আমরা ঘরে কি হয়ে আছি? বন্দি হয়ে আছি। হ্যাঁ, এর পরেরটা তনয়া বলবে। পরের শব্দটি আমরা দেখি। পরের শব্দটি দেখো, চিলে কোঠা। তনয়া বলো, এর অর্থ কি? চিলে কোঠা। আচ্ছা, চিলে কোঠা দেখো কি লেখা আছে, একটু পড়ো তো, দেখে দেখি পড়ো। সিঁড়িঘর, বাড়ির ছাদে লাগোয়া ঘর। তাবাসসুম, তোমরা কি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? আচ্ছা, পড়া যাচ্ছে। আচ্ছা, বেশ ভালো। তানবীরও দেখতে পাচ্ছে। আচ্ছা, চিলে কোঠা দিয়ে একটা বাক্য গঠন করো তো তানবীর। চিলে কোঠা।
মেহমান এলে রোকেয়া অনেক সময় চিলেকোঠায় গিয়ে লুকিয়ে থাকতেন, বা আমাদের বাড়িতেও চিলেকোঠা রয়েছে, আমাদের বাড়িতেও চিলেকোঠা আছে, এরকমের একটা সহজ একটা বাক্য তোমরা গঠন করতে পারো। তাহলে চিলেকোঠা অর্থ হচ্ছে সিঁড়িঘর, বাড়ির ছাদে লাগোয়া ঘর, অর্থাৎ বাড়ির সিঁড়ি বেয়ে যে সিঁড়ির একদম উপরে ছাদে যে অংশটুকু থাকে না, ওই ছাদে যাওয়ার জন্য একটু চালার মতো দেয়া থাকে, ওর পাশে যে ছোট একটু রুমের মতো থাকে, ওটাই সিঁড়িঘর বা বাড়ির ছাদে লাগোয়া ঘর, যাকে বলে চিলেকোঠা। আচ্ছা, পরের শব্দটি স্নেহ। স্নেহ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, প্রেম, ভালোবাসা বা প্রেম। এই স্নেহ দিয়ে বাক্য গঠন দেখো কি এখানে আছে, যে প্রত্যেক মাই তার সন্তানকে পরম স্নেহে লালন পালন করে। প্রত্যেক মাই পরম স্নেহে তার সন্তানকে কি করেন? লালন পালন করে। স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুক্তি, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা। হ্যাঁ, এবার মিতা বলো তো স্বাধীনতা শব্দের অর্থ কি? হ্যাঁ, মুক্তি, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা। যেমন এটা দিয়ে যদি একটা বাক্য গঠন করি তাহলে কি হবে? অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। এভাবে তুমি বাক্য গঠন করতে পারো। পরের শব্দটি দেখো, পরের শব্দটির অর্থ আমরা জেনে নিই। এই বর্ষা মিউট করে রাখো, বর্ষা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে শব্দ ছড়াচ্ছে, বর্ষা তুমি একটু মিউট করে রাখো। আচ্ছা, এবার দেখো প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা শব্দের অর্থ আমাদের সাথে জেবা যুক্ত হয়েছে। হ্যাঁ জেবা, ওয়েলকাম। বাংলা, হ্যাঁ জেবা, মহিষী রোকেয়ার অনুশীলনী অংশ থেকে পাঠ চলছে। তুমি 35 পৃষ্ঠায় বাংলা বের করো। এখন যে যুক্ত হয়েছো তার জন্য বলছি, 35 পৃষ্ঠায় অনুশীলনী শব্দের অর্থগুলো আমরা পড়ছি। দেখো প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? তৈরি। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? তৈরি। বেগম রোকেয়া, এটা দিয়ে যদি একটা বাক্য গঠন করি তাহলে কি হবে? দেখো, বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। কি সুন্দর একটা বাক্য। হ্যাঁ, তুমিও তো তৈরি করতে পারো যে আমাদের স্কুল 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে আমরা প্রতিষ্ঠা দিয়ে শব্দ বাক্য গঠন করতে পারি। পরের শব্দটি দেখি আমরা। পরের শব্দটি হচ্ছে লেখালেখি। লেখালেখি অর্থ কি? লেখা বা রচনা করা, কোনো কিছু লেখা বা রচনা। বেগম রোকেয়া নারী অধিকার নিয়ে লেখালেখি করেছেন। বেগম রোকেয়া কি নিয়ে লেখালেখি করেছেন? নারী অধিকার নিয়ে লেখালেখি করেছেন। এই যে তিনি বেগম রোকেয়ার যে উল্লেখযোগ্য 3টি বই ছিল, অনেক বই লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য বই ছিল কি কি বলতো? উল্লেখযোগ্য বই ছিল মতিচুর, পদ্মরাজ, অবরোধবাসী। অবরোধবাসী, হ্যাঁ, এই মতিচুর, পদ্মরাজ, অবরোধবাসী, এগুলো তার উল্লেখযোগ্য। অনেক লেখালেখি করেছেন নারীদের অধিকার। আমাদের সাথে চান্দাপাড়ার প্রধান শিক্ষিকা আপা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপা? আপা সুস্থ আছি, একটু সুস্থ হয়েছি এখন। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত্ন নেবেন, শরীর প্রতি খেয়াল করবেন, খেয়াল রাখবেন। আপনার জন্যই তো, আপনার উদ্যোগেই আজকে এই ক্লাসের আয়োজন, বা আপনার অনুপ্রেরণা উৎসাহেই কিন্তু আমরা পথ চলা। আপনার জন্য দোয়া করি আপনি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে আমাদের সকল কাজে দ্রুত ফিরে আসেন। আল্লাহর কাছে প্রার্থনা করি। তোমরাও সবাই হেড ম্যাডামের জন্য দোয়া করবে। চান্দাপাড়ার হেড আপা আমাদের অসুস্থ ছিলেন, আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ হয়েছেন, অনেকটা সুস্থ হয়েছেন, যেন তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে আমাদের সাথে ক্লাসে যোগ দিতে পারেন। আপা তাহলে আমরা পড়ায় ফিরে যাচ্ছি। ছোট্ট সোনামণিরা, এই লেখালেখি মানে লেখা বা রচনা।
তাহলে এখানে বেগম রোকেয়া নারী অধিকার নিয়ে লেখালেখি করেছেন। এভাবে তোমরা কিন্তু আরো সহজ সহজ বাক্য তৈরি করতে পারবে। পরের শব্দটি দেখো, উন্নতি। উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। আমরা বলি না যে এই ছেলেটার উন্নতি হয়েছে, এই মেয়েটার উন্নতি হয়েছে, লেখাপড়ায় উন্নতি হয়েছে। এই দেখো তোমাদের লেখাপড়ায় কিছুটা কিন্তু উন্নতি হয়েছে। এখানে কি লেখা আছে দেখো, বর্তমানে নারী শিক্ষার বেশ উন্নতি হয়েছে। বর্তমানে নারী শিক্ষার বেশ উন্নতি হয়েছে। অর্থাৎ রোকেয়ার সময় কিন্তু নারীরা শিক্ষারই সুযোগ পেত না, তাহলে এখন কিন্তু এই উন্নতি হয়েছে, অর্থাৎ আগের চেয়ে ভালো অবস্থা, পূর্বের চেয়ে কি অবস্থা, ভালো অবস্থা। খারাপ অবস্থা থেকে ভালোর দিকে যাওয়া, এর নাম হচ্ছে উন্নতি। তাহলে উন্নতি অর্থ কি? কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। এই হাসান মিউট করে আছো? হাসান বলো তো উন্নতি অর্থ কি? খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। হ্যাঁ, খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। তাহলে আমরা কি আশা করতে পারি যে হাসানের লেখাপড়া খারাপ অবস্থা থেকে এখন ভালো অবস্থায় গেছে, অর্থাৎ উন্নতি হয়েছে? হাসানের কি উন্নতি হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের সবার উন্নতি হবে, তোমরা যারা অংশগ্রহণ করেছো এবং নিয়মিত লেখাপড়া করছো এই প্রত্যাশা। পরের শব্দটি আমরা দেখি, সমাজ। সমাজ অর্থ কি সাজিদ? দেখা যাচ্ছে সমাজ, সমাজ অর্থটা বলো তো সাজিদ, বলো। হ্যাঁ, আমাদের চারপাশের পরিবেশ বা মানুষ, অর্থাৎ মানুষকে নিয়ে, মানুষ, অনেক মানুষ নিয়েও আমাদের সমাজ গঠিত হয়। আবার আমাদের চারপাশের যে পরিবেশ আছে তা নিয়েও কিন্তু আমাদের সমাজ। তাহলে সমাজ বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের চারপাশের পরিবেশকে বা আমাদের চারপাশে যে মানুষ রয়েছে তাদেরকে। আচ্ছা, এই সমাজ দিয়ে বাক্য গঠন কি হবে দেখো নিচে। এক সময় আমাদের পরিবেশে নারীদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। এক সময় আমাদের পরিবেশে, এখানে আমাদের পরিবেশে না দিয়ে এখানে সমাজ হবে। এক সময় আমাদের সমাজে, এক সময় আমাদের কি হবে, সমাজে, এক সময় আমাদের সমাজে নারীদের কোনো, এই বলো তো এই বাক্যটি কি হবে সমাজ দিয়ে? বলবে হচ্ছে রায়হান, বলো সমাজ দিয়ে একটা বাক্য গঠন করো। এক সময় আমাদের সমাজে নারীদের কোনো সুযোগ ছিল না। তাহলে সমাজ অর্থ হচ্ছে মানুষ বা আমাদের চারপাশের যে পরিবেশ। আচ্ছা, পরের শব্দটি অধিকার। অধিকার অর্থ কি? দাবি বা পাওনা জিনিসের উপর দখল পাওয়া। এখন অধিকার দিয়ে বাক্য গঠন এরকমের হতে পারে যে নারী পুরুষ সবারই সমান অধিকার। তাহলে অধিকার মানে কিন্তু দাবি বা পাওনা জিনিসের উপর দখল হওয়া। তারপরে শব্দটি দেখো, লড়াই। লড়াই অর্থ যুদ্ধ বা সংগ্রাম। লড়াই অর্থ কি? যুদ্ধ বা সংগ্রাম। মুক্তিযোদ্ধারা শত্রুর সঙ্গে লড়াই করেছেন বা লড়াই করে এ দেশ স্বাধীন করেছেন। লড়াই করে এ দেশ স্বাধীন করেছেন। আচ্ছা, লড়াই দিয়ে একটি বাক্য গঠন শুনবো, কার কাছে? রায়হান বলবে? রায়হান বলো তো, লড়াই দিয়ে একটা বাক্য গঠন করো। হ্যাঁ, ধন্যবাদ। নতুন একটি শব্দ গঠন করেছে, স্বাধীনতার জন্য অনেক লড়াই করতে হয়েছে। ধন্যবাদ তোমাকে নতুন শব্দ গঠন করার জন্য। এবার মরিয়ম কি আমাদের সাথে যুক্ত হচ্ছে? আচ্ছা, জেবার কাছে যাব। জেবা, একটু আমাদের সাথে যুক্ত আছো? তুমি পরের শব্দটির অর্থ দেখো, দেখা যায় কিনা। নারী জাগরণ। নারী জাগরণ শব্দের অর্থ হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা। নারী জাগরণ অর্থ কি জেবা বলো তো? হ্যাঁ, ধন্যবাদ। অধিকার সম্পর্কে, মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা। হ্যাঁ, ধন্যবাদ। আর এই নারী জাগরণ দিয়ে একটা বাক্য গঠন করো তো। হ্যাঁ, ধন্যবাদ জেবাকে, যে মেয়ে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়, বা নারী জাগরণের জন্য বেগম রোকেয়া কি করেছেন, অনেক কাজ করেছেন, অনেক লেখালেখি করেছেন। তাহলে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এটা সবচেয়ে সুন্দর একটি বাক্য।
ধন্যবাদ। পরের শব্দটি, আচ্ছা পরের শব্দটি দেখো, অগ্রদূত। অগ্রদূত অর্থ হচ্ছে যিনি পথ দেখান বা সবার আগে আগে চলেন, তাকে বলে অগ্রদূত। হাসান মিউট করে রাখো। যিনি পথ দেখান সবার আগে আগে চলেন তাকে বলি আমরা অগ্রদূত। আচ্ছা এবার তনয়া বলতে পারো যে অগ্রদূত শব্দের অর্থ কি? অগ্রদূত শব্দের অর্থ যিনি পথ দেখান। হ্যাঁ ধন্যবাদ। আগে চলে। আচ্ছা বাক্য গঠন করো তো, বাক্য গঠন করো। বেগম রোকেয়া নারী জাগরণ অগ্রদূত বলা হয়। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। সুন্দর একটি বাক্য করেছো। আচ্ছা সাজিদকে আমরা দেখতে পাচ্ছি না, ক্যামেরার আড়ালে কেন সাজিদ? এবার দেখো মহিয়সী। এই মহিয়সী শব্দের অর্থ কি? মহান যে নারী। আমরা প্রথমেই এই শব্দের অর্থটি শিখেছিলাম। সাজিদ বলো তো মহিয়সী, মহিয়সী অর্থ কি? এবং মহিয়সী দিয়ে একটা বাক্য গঠন করো মহিয়সী দিয়ে। বেগম রোকেয়া একজন মহিয়সী নারী। হ্যাঁ বেগম রোকেয়া একজন মহিয়সী নারী। আর আমরা তো জানি আমাদের এই গল্পের নামই ছিল মহিয়সী রোকেয়া, তাই তো? আচ্ছা ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে মহিয়সী হচ্ছে মহান যে নারী। আমরা পরের শব্দটিতে যাই, চিরস্মরণীয়। চিরস্মরণীয়, চির মানে তো চিরদিন, সব সময়, আর স্মরণীয় মানে যাকে স্মরণ রাখা হয়, মনে রাখা হয়। তাহলে দেখো চিরস্মরণীয় অর্থ কি? সব সময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে। তা সব সময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে তিনিই হচ্ছেন চিরস্মরণীয়। এখন চিরস্মরণীয় দিয়ে এখানে একটা বাক্য গঠন করা আছে। দেখো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এই সর্বশেষ শব্দের অর্থ, এটাই তোমাদের সবশেষের শব্দটা ছিল। তো এটা আমরা একটু শুনবো কার কাছ থেকে? শুনবো, মিতা আছে আমাদের সাথে? হ্যাঁ মিতা বলো তো চিরস্মরণীয় শব্দের অর্থ কি, আর এ দিয়ে একটা বাক্য গঠন করো তুমি। বলো চিরস্মরণীয় সব। আচ্ছা বর্ষা বলতে পারো, বর্ষা চিরস্মরণীয় অর্থ কি? চিরস্মরণীয় মানে কি? স্মরণ করা মানে মনে করা। চিরদিন যাকে মনে করে, মানে সবসময় মানুষ যাকে মনে করে তাকে বলে কি? চিরস্মরণীয়। এই বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা শুনতে পাচ্ছ? হ্যালো বর্ষা কি শুনছ? হ্যালো বর্ষা শুনতে পাচ্ছ? হ্যাঁ তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা বলো তো, সব সময় মানুষ যাকে স্মরণ করে, সব সময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে তাকে আমরা এক কথায় কি বলতে পারি? চিরস্মরণীয়। আচ্ছা ধন্যবাদ। এই চিরস্মরণীয়, এর ইশরাত জাহান বলো তো, সব সময় যাকে মানুষ স্মরণ করে তাকে কি বলি আমরা এক কথায়? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মিউট করে রাখো, ইশরাতের ওই সাউন্ডটা ডাবল আসছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই যে শব্দের অর্থগুলো শিখলাম, একটু দেখো তো এক নজরে এই সমস্ত শব্দের অর্থগুলো আমরা বাড়িতে পারবো কিনা। বাড়িতে কিন্তু আমি লিখতে দেবো, বাড়ির কাজ হিসাবে শব্দের অর্থগুলো আমরা লিখবো। আর একটা নতুন কাজ হবে আজকে, তা হচ্ছে এই যে দেখো তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 2 নম্বর তোমাদের বাংলা বইয়ের দেখো 2 নংয়ে যে ক খ গ এই 3টি প্রশ্নের উত্তর আমরা লিখতে দেবো তোমাকে বাড়িতে। দেখো, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? একদম সহজ একটি প্রশ্ন, এর উত্তর কিন্তু তোমরা অনেকেই জানো, তাই খাতায় সুন্দর করে লিখতে হবে। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? দেখি আমরা সাজিদের কাছে, সাজিদ বলতে পারি কিনা বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?
বেগম রোকেয়া রংপুরের খায়রাগঞ্জে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, ধন্যবাদ। রংপুরের পায়রাবন্ত গ্রামে। চমৎকার উত্তর দিয়েছে। আচ্ছা, এবার তাবাসসুম তনয়া, তুমি খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি তোমার কাছ থেকে। বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় লুকিয়ে থাকতেন? হ্যাঁ, কখনো দরজার আড়ালে, কখনো চিলে কোঠায়, হ্যাঁ, এভাবে লুকিয়ে থাকতেন। এটা কিন্তু এগুলো সবই গল্পের মধ্যে আমরা পড়েছি, গল্পের ভিতরে এই উত্তরগুলো রয়েছে, তোমরা খুঁজলেই দেখবে পাওয়া যাচ্ছে। এরপরে দেখো গ নম্বরে লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? এই প্রশ্নটির উত্তর কারো জানা আছে? বলো। লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে সাহায্য করতেন। হ্যাঁ, বিশেষ করে বড় ভাই ইব্রাহিম সাবেরি তাকে বেশি সহযোগিতা করেছেন। রাতে তাকে বাংলা বর্ণমালা, বাংলা শিখিয়েছেন। আমরা ছবিতে দেখেছিলাম, পড়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। তাহলে এই বাড়িতে এই প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে খাতায় লিখবে, আর শব্দের অর্থগুলো কিন্তু লিখবে। প্রশ্নগুলো লিখবে আর শব্দের অর্থগুলো কিন্তু লিখবে। এই যে শব্দের অর্থ, মহিয়সী মহান যে নারী, অগ্রদূত যিনি পথ দেখান, নারী জাগরণ, মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা, লড়াই, যুদ্ধ সংগ্রাম, অধিকার, দাবি, পাওনা জিনিসের উপর দখল পাওয়া, সমাজ, আমাদের চারপাশের মানুষ, উন্নতি, কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া, লেখালেখি, লেখা বা রচনা, প্রতিষ্ঠা, তৈরি, স্বাধীনতা, মুক্তি, স্নেহ, ভালোবাসা বা প্রেম, চিলেকোঠা, সিঁড়িঘর, বন্দি, আটক, জমিদার, ধনী ব্যক্তি। আমরা এগুলো শিখেছিলাম, তাই তো? শব্দের অর্থগুলো আমরা শিখেছি। তা তোমাদের বাড়ির কাজ থাকবে এই শব্দের অর্থগুলো সুন্দর করে খাতায় লিখবে, আর ওই 3টি প্রশ্নের উত্তর খাতায় লিখে রাখবে। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্ত। বাংলা, সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় বাংলা ক্লাস থেকে বিদায় নিচ্ছি।